হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আজ 30শে সেপ্টেম্বর। আজ থেকে শুরু হয়েছে এসএসসি এমটিএস পরীক্ষা 2024। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তোমাদের সেকেন্ড শিফটে যে সমস্ত প্রশ্ন এসেছে তার সম্ভাব্য সমাধান আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 181 কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 181-তে বলা হয়েছে যে যখন রাজ্যের বিধানসভায় স্পিকারের অপসারণের জন্য একটি প্রস্তাব বিবেচনাধীন থাকে তখন তিনি বিধানসভার কার্যক্রমে সভাপতিত্ব করতে পারবেন না। তো রাজ্য বিধানসভার সভাপতিত্ব করেন কে? বিধানসভার স্পিকার। তো সেই স্পিকারের অপসারণের জন্য যদি কোনো প্রস্তাব বিবেচনাধীন থাকে তখন তিনি রাজ্য বিধানসভার সভাপতিত্ব করতে পারবেন না। এটাই বলা হয়েছে 181 নম্বর অনুচ্ছেদে। পরবর্তী প্রশ্ন, উইংস অফ ফায়ার এটি কোন প্রাক্তন রাষ্ট্রপতির আত্মজীবনী? এটা দেখো এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন থেকে তুলে দিয়েছে। তো উইংস অফ ফায়ার এটি রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। এই বইটি প্রকাশিত হয়েছিল 1999 সালে। ভারতের মিসাইল ম্যান বলা হয় ডক্টর এপিজে আব্দুল কালামকে। এই ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। 11তম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি 25শে জুলাই 2002 থেকে 25শে জুলাই 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তার পুরস্কারগুলো 1997 সালে ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, 1990 সালে পদ্মবিভূষণ এবং 1981 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, কে হর্ষবর্ধনের রাজসভার সভাকবি ছিলেন? তো হর্ষবর্ধনের রাজসভার সভাকবি ছিলেন বাণভট্ট। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে পুষ্যভূতি বংশের সিংহাসনে বসেন। তো হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? পুষ্যভূতি বংশের। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন। ভানভট্ট হর্ষবর্ধনের জীবনী নিয়ে হর্ষচরিত ও বিশ্বের অন্যতম প্রাচীন উপন্যাস কাদম্বরী রচনা করেন। তো বাণভট্টের লেখা বইগুলো হচ্ছে হর্ষচরিত এবং কাদম্বরী। হর্ষবর্ধন নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী এই 3টি সংস্কৃত নাটক লেখেন। তো হর্ষবর্ধনের নাটকগুলো কি? নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দল কোন সালে অলিম্পিক গেমসে প্রথম সোনা জিতেছিল? তো ভারতীয় হকি দল 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে প্রথমবার সোনার পদক জিতেছিল। ঠিক আছে। হকিতে ভারতের প্রথম সোনার পদক পেয়েছে। তো ভারত এখনো পর্যন্ত হকিতে 8টি সোনার পদক জিতেছে। ভারত শেষবার হকিতে সোনা পেয়েছিল 1980 সালে মস্কো অলিম্পিকে। ঠিক আছে। মস্কো অলিম্পিকে ভারতীয় হকি দল শেষবার সোনার পদক জিতেছে। আর প্রথম সোনার পদক জিতেছিল 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে। ভারতীয় হকি দল 2020 টোকিও এবং 2024 প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছে। ঠিক আছে, ব্রোঞ্জ পদক পেয়েছে। চলো নেক্সট। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্যে নিম্নলিখিত কোন নাচ পরিবেশন করা হয়? দেখো এটা হুবহু, এটা যারা আমার কন্টিনিউ ক্লাস দেখেছো অবশ্যই তোমরা দেখেছো যে এই প্রশ্ন আমি কতবার করে দিয়েছি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে। তো সঠিক উত্তর হবে ছৌ নাচ। ছৌ নাচ কিন্তু পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই 3 রাজ্যে পরিবেশন করা হয়। ছৌ নাচের আদি উৎপত্তি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। ঠিক আছে। ছৌ নাচের উৎপত্তি কোথায়? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কিন্তু
ছৌ নাচের উৎপত্তি? এই ভারতীয় আর্ট অ্যান্ড কালচার সংস্থা থেকে কিন্তু ছৌ নাচকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে। আর্ট অ্যান্ড কালচার এই সংস্থা থেকে কিন্তু ছৌ নাচকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন স্বাধীনতা সংগ্রামী টানা ৬৩ দিন অনশনের ফলে মৃত্যু হয়েছিল? ৬৩ দিন অনশনের ফলে মৃত্যু হয়েছিল বিপ্লবী যতীন দাসের। তো সঠিক উত্তর হবে বিপ্লবী যতীন দাস। পরবর্তী প্রশ্ন, কার সভাপতিত্বে ১৯২৮ সালে নেহেরু রিপোর্ট তৈরি করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে মতিলাল নেহেরু। মতিলাল নেহেরুর সভাপতিত্বে ১৯২৮ সালে নেহেরু রিপোর্ট তৈরি করা হয়েছিল। আর এর সচিব ছিল কে? তো জওহরলাল নেহেরু ছিলেন এর সচিব। নেহেরু রিপোর্টে প্রধান বিষয় ছিল ভারতকে ডোমিনিয়ন মর্যাদা দেওয়া। তো নেহেরু রিপোর্টের প্রধান বিষয় ছিল ভারতকে ডোমিনিয়ন মর্যাদা দেওয়া। পরবর্তী প্রশ্ন, ১৯৯১ সালে জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার সর্বাধিক কোন রাজ্যে ছিল? সর্বাধিক কোন রাজ্যে ছিল? তো ১৯৯১ সালে কেরালা রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক ছিল। সেখানকার সাক্ষরতার হার ছিল ৮৯.৭৯%। ঠিক আছে, বর্তমানেও কিন্তু কেরালায় সাক্ষরতার হার সব থেকে বেশি। আর ১৯৯১ সালে ভারতের গড় সাক্ষরতার হার ছিল ৫২.২০%। ঠিক আছে, ১৯৯১ সালে ভারতের গড় সাক্ষরতার হার ছিল ৫২.২০%, যেখানে ভারতের বর্তমান গড় সাক্ষরতার হার ৭৪.০৪%। ঠিক আছে, চল নেক্সট। পরবর্তী প্রশ্ন, এ শর্ট অ্যাট হিস্ট্রি মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড বইটি কোন ক্রীড়াবিদের আত্মজীবনী? এ শর্ট অ্যাট হিস্টোরি মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড এই বইটি লিখেছিলেন অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা এই বইটি লিখেছিলেন, যে শর্ট অ্যাট হিস্টোরি মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছেন। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা পেয়েছিলেন এবং ২০২০ সালে টোকিও অলিম্পিকে দ্বিতীয় ব্যক্তি হিসাবে নীরজ চোপড়া ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন দেশটি ভারতের সঙ্গে পটকাই বাম পর্বতমালা ভাগ করে নিয়েছে? তো ভারতের সঙ্গে মায়ানমার দেশটি পটকাই বাম পর্বতমালা ভাগ করে নিয়েছে। পটকাই বাম তিনটি পাহাড় নিয়ে গঠিত। তো পটকাই বাম পর্বতটি বা পর্বতমালাটি ৩টি পাহাড় নিয়ে গঠিত। সে কি কি? পটকাই বাম, গারো খাসি, জয়ন্তিয়া এবং লুসাই পাহাড়। ঠিক আছে, পটকাই বাম, গারো খাসি, জয়ন্তিয়া এবং লুসাই পাহাড় নিয়ে এই পটকাই রেঞ্জ পাহাড় অবস্থিত। পটকাই পাহাড় ভারতের উত্তর পূর্বাঞ্চল পাহাড়ের অংশ। তো এই পটকাই পাহাড় পূর্বাঞ্চল পাহাড়ের অংশ কিন্তু। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে দীপক রাগ কখন গাওয়া হয়? তো দীপক রাগ গাওয়া হয় সন্ধ্যার সময়, আধো আলো আধো অন্ধকার। ঠিক আছে, আধো আলো আধো অন্ধকারে কিন্তু এই দীপক রাগ গাওয়া হয়। তো সন্ধ্যার সময় কিন্তু এই দীপক রাগ গাওয়া হয়। তো সন্ধ্যার সময় দেখো যেরকম সূর্য ডুবছে এবং অন্ধকার নামছে, ঠিক আছে, তো আলো কমছে অন্ধকার হচ্ছে, এই টাইমটাই কিন্তু এই দীপক রাগ গাওয়া হয়। সেপ্টেম্বর ২০২৩ কাকে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির ইনচার্জ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছিল? এনফোর্সমেন্ট ডিরেক্টরের বা ইডির ইনচার্জ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তো আইআরএস অফিসার রাহুল নবীনকে ২০২৩ সেপ্টেম্বরে এনফোর্সমেন্ট ডিরেক্টরের ইনচার্জ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়। আর ১৪ই আগস্ট ২০২৪ সালে ভুলে গেছে, ১৪ই আগস্ট ২০২৪ সালে রাহুল নবীনকে ইডির ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
তো এর আগে কিন্তু তিনি ইনচার্জ ছিলেন, ঠিক আছে, ইনচার্জ ছিলেন 2023 সেপ্টেম্বর থেকে। তো 14ই আগস্ট 2024 তাকে কিন্তু পার্মানেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছিলেন, ঠিক আছে, তখন ইনচার্জ না, তিনি শুধু ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। আর ইডি প্রতিষ্ঠিত হয়েছিল 1 মে 1956 সালে। পরবর্তী প্রশ্ন, দেখো জিডিপি থেকে একটা প্রশ্ন হয়েছিল, ঠিক আছে, তো জিডিপি হলো কি, জিডিপিতে একটা প্রশ্ন এসেছিল, তো সঠিক কি প্রশ্ন, তো সেই অনুমানিক হিসেবে আমি কিন্তু এটা করাচ্ছি। তো জিডিপি কিভাবে গণনা করা হয়, তো মোট দেশীয় পণ্য জিডিপি হলো একটি নির্দিষ্ট সময় বলতে 1 বছর, নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে উৎপাদিত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মোট মূল্যায়ন হলো জিডিপি। জিডিপির ভিত্তিতে ব্যয়ের পদ্ধতির গণনা সূত্র হলো জিডিপি সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, যেখানে সি হলো ব্যবহার খরচ, জি হলো সরকারি খরচ, আই হলো বিনিয়োগ এবং এনএক্স হলো নিট রপ্তানি, ঠিক আছে। চলো নেক্সট, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত বা কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করে, তো অনুচ্ছেদ 129 সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসেবে কাজ করে। অনুচ্ছেদ 124 ভারতীয় সুপ্রিম কোর্ট গঠন হয়, ঠিক আছে, অনুচ্ছেদ 124 ভারতের সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে, অনুচ্ছেদ 124 ভারতের সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, তো আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড কোষের সাইটোপ্লাজমে পাওয়া যায়। দেখো বলেছে কি, আরএনএ প্রধানত প্রোটিন সংশ্লেষের জন্য জেনেটিক কোড ট্রান্সফারের সাথে জড়িত। কিছু ভাইরাস তাদের জেনেটিক উপাদান হিসেবে আরএনএ ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কোন ধরনের সংবিধান, তো দেখো ভারতের সংবিধান কঠোর এবং নমনীয় উভয় কারণের সমন্বয়ে গঠিত। তো ভারতীয় সংবিধান কঠোর এবং নমনীয়, ঠিক আছে, তো সংশোধনী সহজ হলে তাকে নমনীয় সংবিধান বলা হয় এবং সংশোধন করা কঠিন হলে তাকে অনমনীয় সংবিধান বলা হয়। তো কঠোর এবং নমনীয় সংবিধান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান 40 চক্রের উচ্ছেদ সাধন করে, তো গিয়াসউদ্দিন বলবন 1266 সালে 40 চক্রের উচ্ছেদ করেন। দিল্লির সুলতানি বংশের শাসক ইলতুৎমিশ তার 40 জন দাসকে নিয়ে এই বিখ্যাত বন্দেগান ই চাইলগান বা বিখ্যাত 40 চক্র গঠন করেন। তো 40 চক্র তৈরি করেছিলেন কে, ইলতুৎমিশ, আর ধ্বংস করেছিলেন কে, গিয়াসউদ্দিন বলবন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে, ধন্যবাদ।